আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। কিন্তু আমি জানি তোমাদের মন খুব ভালো নেই, কারণ স্কুলের খেলার মাঠ, বন্ধু বান্ধব তোমাদেরকে ডাকছে, অথচ তোমরা আজ গৃহবন্দী বলা চলে। তাই আমরা ময়মনসিংহ শিক্ষক সমাজ তোমাদের এই অবস্থার কথা চিন্তা করে আমরা ময়মনসিংহ অনলাইন স্কুল কার্যক্রম শুরু করেছি। আজকে তোমাদের আমি সপ্তম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের পাঠ 1 থেকে 6 এই বিষয় নিয়ে আজকে তোমাদের সাথে আমি কথা বলবো। তো আমরা গত ক্লাসে বলেছিলাম যে কোষ কি। আজকে আমরা একটি উদ্ভিদ কোষের বর্ণনা দিব। আমরা জানি প্রত্যেকটা জীবদেহ এক বা একাধিক কোষ দ্বারা গঠিত, এবং উদ্ভিদ কোষ, আজকে আমরা এই উদ্ভিদ কোষ নিয়ে আলোচনা করব। এই উদ্ভিদ কোষের প্রধানত দুটি অংশ, যথা কোষ প্রাচীর এবং প্রোটোপ্লাজম। আমরা একটা উদ্ভিদ কোষ দেখি শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা উদ্ভিদ কোষ দেখি এবং উদ্ভিদ কোষের বিভিন্ন অংশগুলো আমরা একটু দেখে নিই। দেখো, উদ্ভিদ কোষের প্রথম যে অংশটা রয়েছে সেটা হচ্ছে কোষ প্রাচীর। এর ভেতরে রয়েছে কোষ ঝিল্লি। এরপরে যে অংশটা আছে সেটা হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের অভ্যন্তরে থাকে বিভিন্ন অঙ্গাণু। অঙ্গাণুগুলোর মধ্যে প্রথম রয়েছে হলো প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, নিউক্লিয়াস এবং কোষ গহ্বর। আজকে আমরা প্রথম থেকে দেখি একটা উদ্ভিদ কোষের কি কি অংশ নিয়ে গঠিত। আমরা উদ্ভিদ কোষ এটা প্রধানত দুটা ভাগে বিভক্ত। উদ্ভিদ কোষটা প্রধানত দুটা ভাগে বিভক্ত। প্রথম অংশ হচ্ছে হলো কোষ প্রাচীর, দ্বিতীয় অংশ হচ্ছে হলো প্রোটোপ্লাজম। এখন আমরা কোষ প্রাচীর কি বিষয়টা একটু দেখে নিই প্লিজ বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু দেখো কোষ প্রাচীর কি। উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ ঝিল্লির বাইরে যে জড় পদার্থের একটি আবরণ রয়েছে, সেই জড় পদার্থের আবরণটিকেই বলা হচ্ছে কোষ প্রাচীর। আমরা একটা ছবিতে দেখি কোষ প্রাচীর। দেখো ছবিতে, দেখো একটা কোষের বাইরের যে দেখো আবরণটা রয়েছে বেড়ার মতো, সেই বেড়ার মতো আবরণটাকেই বলা হচ্ছে কোষ প্রাচীর। যেমন আমাদের বাসা বাড়ির চারপাশে বেড়া থাকে, দেখো কোষটার চারপাশে দেখো এরকম একটা বেড়া রয়েছে, এই বেড়াটাই হচ্ছে কোষ প্রাচীর। এই কোষ প্রাচীর কি দ্বারা গঠিত একটু দেখি, আমরা পাঠ্য বইটাকে একটু দেখি। বলা হচ্ছে উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ ঝিল্লির বাইরে যে জড় পদার্থ দিয়ে তৈরি একটি পুরু প্রাচীর থাকে, একই কোষ প্রাচীর বলে। এটা কি দ্বারা গঠিত? সেলুলোজ দ্বারা গঠিত। তবে আমাদের মনে রাখতে হবে প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর থাকে না। প্রাণী কোষে শুধুমাত্র একটি পাতলা আবরণ থাকে। কারণ এই কোষ প্রাচীরের কাজ কি? কোষ প্রাচীরের কাজ কোষের ভেতরের যে সজীব অংশ রয়েছে সেই সজীব অংশটাকে ধারণ করা এবং কোষের একটা নির্দিষ্ট আকার দেয়া এবং কোষকে বাইরের আঘাত বা বাইরের তাপ চাপ থেকে রক্ষা করা। বিশেষ করে উদ্ভিদ কোষের কোষ প্রাচীর কোষের দৃঢ়তা প্রদান করে থাকে।
এর পরের অংশ হচ্ছে হলো প্রোটোপ্লাজম। শিক্ষার্থী বন্ধুরা, কোষ প্রাচীরের পরবর্তী অংশ হচ্ছে হলো প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমকে আবার প্রধানত দুটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে হলো সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম। দ্বিতীয় অংশ হচ্ছে হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াস। তো প্রোটোপ্লাজমের কয়টি অংশ? দুটি অংশ, যত সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। আগে আমাদের জেনে নেওয়া দরকার প্রোটোপ্লাজমটা কি। শিক্ষার্থী বন্ধুরা একটু দেখো প্লিজ তোমরা। কোষের আমরা কোষ প্রাচীরটার ভেতরের যে অংশটা দেখতে পাচ্ছি, ভেতরের যে অংশটা দেখো, এটা এই যে অংশটা, সেটাকে বলা হচ্ছে হলো প্রোটোপ্লাজম। অর্থাৎ কোষ প্রাচীর ব্যতীত উদ্ভিদ কোষের যে অংশটুকু দেখতে পাই আমরা, সেটাকে বলা হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটো শব্দের অর্থ হলো আদি এবং প্লাজম শব্দের অর্থ অর্ধতরল জেলির মতো পদার্থ, অর্থাৎ আদি জেলির মতো পদার্থ, যে পদার্থটা কোষের সকল অঙ্গাণুকে ধারণ করে থাকে। সেই জন্য প্রোটোপ্লাজমকেই বলা হয় কোষের মূল গাঠনিক উপাদান। শিক্ষার্থী বন্ধুরা, এই প্রোটোপ্লাজমের আমরা আগে দেখলাম যে প্রোটোপ্লাজমের দুটি অংশ, যেটা সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। এছাড়া কোষের এই সাইটোপ্লাজম কোষের প্রোটোপ্লাজমের অভ্যন্তরে নিউক্লিয়াস ব্যতীত, কোষের প্রোটোপ্লাজমের অভ্যন্তরে নিউক্লিয়াস ব্যতীত বাইরের যে জেলির মতো অংশটুকু দেখতে পাওয়া যায়, তাকেই বলা হচ্ছে হলো সাইটোপ্লাজম। কোষের, আমি আবার বলছি প্লিজ, কোষের প্রোটোপ্লাজমের অভ্যন্তরে নিউক্লিয়াস ব্যতীত যে অর্ধতরল স্বচ্ছ জেলির মতো পদার্থটি দেখতে পাওয়া যায়, তাকেই বলা হচ্ছে হলো সাইটোপ্লাজম। আর এই সাইটোপ্লাজমের মধ্যেই কোষের সকল অঙ্গাণুগুলো বিদ্যমান থাকে। সাধারণত একটা উদ্ভিদ কোষে আমরা যে সকল অঙ্গাণুগুলো দেখতে পাই, সেগুলো হলো প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম, লাইসোজোম এবং সেন্ট্রিওল। সাধারণত এই সবগুলো অঙ্গাণু একটা কোষে, উদ্ভিদ কোষ বা প্রাণী কোষ যে কোনো কোষেই দেখায়। কোনো কোনো কোষে সবগুলো উপাদান থাকে, যে সকল কোষ সবগুলো উপাদান থাকে তাকে আমরা আদর্শ কোষ বলে থাকি। তাই আমরা এখন সাইটোপ্লাজমের অভ্যন্তরে যে সকল অঙ্গাণুগুলো দেখতে পাওয়া যায়, আমরা সেগুলো একটু দেখে নিই প্লিজ শিক্ষার্থী বন্ধুরা। প্রথমে আছে হলো প্লাস্টিড। তারপরে আছে হলো মাইটোকন্ড্রিয়া। তারপরে আছে গলগি বডি। তারপরে আছে হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তারপরে আছে হলো রাইবোজোম। তারপর রয়েছে লাইসোজোম, সেন্ট্রিওল, সর্বশেষ সেন্ট্রিওল। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এই প্রত্যেকটা প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম, লাইসোজোম এবং সেন্ট্রিওল, এই প্রত্যেকটা বিষয় আমরা আলাদা আলাদাভাবে দেখার চেষ্টা করব। তোমরা আমার সাথে থাকবে আশা করি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমেই দেখি প্লাস্টিড। প্লাস্টিড কি? আমরা প্লাস্টিড কি একটু দেখে নিই আগে। তোমরা একটু দেখো প্লাস্টিড।
প্লাস্টিড। প্লাস্টিড কি? কোষের সাইটোপ্লাজমে অবস্থিত যে গোলাকার, বৃত্তাকার অথবা দণ্ডাকার যে কোনো আকৃতির হতে পারে যে অঙ্গাণু দেখতে পাওয়া যায় তাকেই বলা হয় প্লাস্টিড। এই প্লাস্টিড সজীব উদ্ভিদ কোষে দেখতে পাওয়া যায়, প্রাণী কোষে কোনো প্লাস্টিড থাকে না। এই প্লাস্টিড সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট, আরেকটা হচ্ছে লিউকোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট হচ্ছে বর্ণযুক্ত কণিকা, লিউকোপ্লাস্ট বর্ণহীন কণিকা। এই ক্রোমোপ্লাস্ট আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, আরেকটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট উদ্ভিদে ক্লোরোপ্লাস্টের জন্যই উদ্ভিদ সবুজ বর্ণের হয়ে থাকে। ক্লোরোপ্লাস্টের জন্যই উদ্ভিদ সবুজ বর্ণের হয়ে থাকে। এই ক্লোরোপ্লাস্ট থাকার জন্যই উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতে পারে। যদি উদ্ভিদ দেহে ক্লোরোপ্লাস্ট না থাকতো তাহলে উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়া করতে পারত না। আর উদ্ভিদ যদি সালোক সংশ্লেষণ প্রক্রিয়া করতে না পারত তাহলে জীব খাদ্য পেত না, আর খাদ্য না পেলে জীবের অস্তিত্ব বিলীন হতো। তাই আমরা বলবো যে ক্লোরোপ্লাস্টই হচ্ছে উদ্ভিদের সেই অঙ্গাণু যে অঙ্গাণু জীবজগতের অস্তিত্বকে টিকিয়ে রাখছে। তাই শিক্ষার্থী বন্ধুরা, অনেক সময় সৃজনশীল প্রশ্নে 4 নম্বরে এই একটা প্রশ্ন হয়ে থাকে যে উদ্ভিদের কোন অঙ্গাণুটির জন্য জীবজগতের অস্তিত্ব টিকে আছে, তোমার উত্তরের সপক্ষে যুক্তি তুলে ধরো বা ব্যাখ্যা করো, এভাবে প্রশ্ন হতে পারে। সেই জন্য তোমরা এইটা পয়েন্ট আউট করে নাও যে প্লাস্টিডের মধ্যে ক্লোরোপ্লাস্টের জন্যই বা প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্টের জন্যই জীবজগতের অস্তিত্ব টিকে আছে। তাই তোমরা এই বিষয়টা একটু ভালো করে নোট ডাউন করবে এবং যখন এই ধরনের প্রশ্ন আসবে তখন প্লাস্টিডের চিত্রটা তোমরা চমৎকারভাবে এঁকে দেওয়ার চেষ্টা করবে। তোমরা একটু দেখো প্লাস্টিডের চিত্রটা, একটু দেখো প্লিজ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্লাস্টিডের চিত্রটা দেখো, গঠনটা দেখো। এই গঠনটা তোমরা ভালো করে এঁকে নেওয়ার চেষ্টা করবে। আমি তোমাদেরকে প্লাস্টিডের গঠনটা একটু বলছি প্লিজ। প্লাস্টিড একটা দ্বিস্তর বিশিষ্ট অঙ্গাণু। এর বাহিরের স্তরটিকে বলা হয় বহিস্তর এবং ভেতরের স্তরটিকে বলা হয় অন্তঃস্তর। ভেতরের স্তরে কিছু অঙ্গাণু থাকে, চাকতির মতো কিছু অঙ্গাণু থাকে। এই চাকতিগুলিকে বলা হয় গ্রানাম চাকতি। অনেকগুলো গ্রানাম চাকতি মিলে গ্রানাম তৈরি হয়। এছাড়া আছে দুটা চাকতির মাঝখানে যে সংযোগ একটা রেখা, সেটিকে বলা হয় স্ট্রোমা ল্যামেলা, সেটাকে বলা হয় ল্যামেলা। আর এর ভিতরে অর্ধতরল যে পদার্থটা থাকে সেটাকে বলা হয় স্ট্রোমা। তাই প্লাস্টিডের চিত্রটা তোমরা শিক্ষার্থী বন্ধুরা ভালো করে এঁকে নিবে, কারণ এটা যখন এই প্রশ্নটা আসবে, উচ্চতর চিন্তন দক্ষতার ওই প্রশ্নটা আসবে, তখন এই চিত্রটা তোমাদেরকে এঁকে দিলে তোমরা এখানে পূর্ণ নাম্বার পাবে। সেই জন্য আশা করি তোমরা এই চিত্রটা ভালো করে শিখে নিবে। প্রয়োজনে তোমরা এখান থেকে তোমরা চিত্রটা এঁকে নিতে পারো, অথবা তোমরা গুগলে গিয়ে প্লাস্টিড লিখে সার্চ দিলেই এখানে প্লাস্টিডের চিত্রটা তোমরা পাবে। তাই আমি তোমাদেরকে অনুরোধ করব যে তোমরা গুগলে যে প্লাস্টিডের সার্চ দিয়ে তোমরা প্লাস্টিডের চিত্রটা দেখে নিবে এবং সুন্দর করে তোমরা এঁকে রাখবে। এরপরে আসি আমরা যা বলছিলাম, প্লাস্টিডকে ভাগ করা যায় প্রধানত দুই ভাগে। প্লাস্টিডকে প্রধানত ভাগ করা যায় দুই ভাগে। একটা হচ্ছে লিউকোপ্লাস্ট, একটা হচ্ছে
ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট হচ্ছে বর্ণহীন কণিকা। লিউকোপ্লাস্ট বর্ণহীন কণিকা। সাধারণত উদ্ভিদের যে অংশ সূর্যের আলোর সংস্পর্শে আসে না সেখানেই লিউকোপ্লাস্ট দেখা যায়। যেমন মূলে, উদ্ভিদের মূলে এই বর্ণহীন কণিকা দেখতে পাওয়া যায়। সাধারণত উদ্ভিদের মূলে লিউকোপ্লাস্ট দেখা যায়। তোমরা আরো একটা জিনিস লক্ষ্য করবে, হয়তোবা তোমরা লক্ষ্য করে দেখেছ যে কোনো কিছু ঘাস বা ঘাস যদি ইট দ্বারা অথবা কোনো মাটির পাত্র দ্বারা তোমরা যদি কিছুদিন রেখে রাখো, তাহলে দেখবে ঘাসগুলো সবুজ থেকে সাদা হয়ে গেছে। এর কারণ হলো ওই সবুজ বর্ণকণিকা ক্লোরোপ্লাস্ট তখন লিউকোপ্লাস্টে পরিণত হয়, সেই জন্য এটা বর্ণহীন হয়ে যায়। আবার যদি এই গাছগুলোকে মাটি চাপা থেকে সরিয়ে দাও, সূর্যের আলো কয়েকদিন পেলেই দেখবে ওগুলো আবার সবুজ হয়ে গেছে, অর্থাৎ লিউকোপ্লাস্ট আবার ক্লোরোপ্লাস্টে পরিণত হয়েছে। তাই বলা যায় যে লিউকোপ্লাস্ট সাধারণত সূর্যের আলোর উপস্থিতি বা অনুপস্থিতির উপর ভিত্তি করে প্লাস্টিড লিউকোপ্লাস্ট হতে পারে, আবার ক্লোরোপ্লাস্টও হতে পারে। এরপরে আসছি আমরা ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্টকে আবার আমরা দুটা ভাগে ভাগ করতে পারি শিক্ষার্থী বন্ধুরা। ক্রোমোপ্লাস্টকে দুটা ভাগে ভাগ করা যায়। যথা ক্রোমোপ্লাস্টকে দুই ভাগে ভাগ করা যায়, ক্লোরোপ্লাস্ট এবং ক্রোমোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট এবং ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট এই ক্লোরোপ্লাস্টের জন্য উদ্ভিদ সবুজ বর্ণ হয় এবং ফুলের যে পাপড়ির বর্ণ বা ফলের ত্বকের যে বিভিন্ন বর্ণ হয় সেটা সাধারণত এই ক্রোমোপ্লাস্টের জন্য হয়ে থাকে। আমরা যে ফুলের বিভিন্ন বর্ণ দেখতে পাই, যেমন লাল, হলুদ, সবুজ, এই যে বিভিন্ন বর্ণ দেখতে পাওয়া যায়, এই বর্ণগুলো সাধারণত বিভিন্ন রঞ্জক পদার্থের জন্য হয়ে থাকে। তোমরা টমেটোর যে লাল টকটকে রং দেখতে পাও, তা সাধারণত ক্রোমোপ্লাস্টের লাইকোফেন নামক রঞ্জক পদার্থের জন্য এটার বর্ণ এরকম হয়ে থাকে। এছাড়া কমলা রং হয়, হলুদ রং হয়। এই সকল রঙের জন্য মূলত দায়ী যে রঞ্জক পদার্থের নামে ক্যারোটিনিয়ান নামক রঞ্জক পদার্থের জন্য এই ক্রোমোপ্লাস্টের বর্ণ বিভিন্ন হয়ে থাকে। এবং শিক্ষার্থী বন্ধুরা, এখানে আরেকটা প্রশ্ন হয় অনুধাবনের, যে উদ্ভিদের কোন অঙ্গাণুটির জন্য পৃথিবীর এত বৈচিত্র্যময়, অর্থাৎ পৃথিবীর যে বর্ণ বৈচিত্র্যতা সেটা এনে থাকে শুধুমাত্র প্লাস্টিড। এই প্লাস্টিডের জন্যই পৃথিবীকে বা প্রকৃতিকে এত বৈচিত্র্যময় মনে হয়। তাই শিক্ষার্থী বন্ধুরা, এই অনুধাবনের প্রশ্নটা আসতে পারে যে কোন অঙ্গাণুটির জন্য পৃথিবী এত বৈচিত্র্যময়। আমরা বলবো প্লাস্টিডের জন্য পৃথিবী এত বৈচিত্র্যময়, কারণ এই প্লাস্টিডের জন্য ক্রোমোপ্লাস্টের জন্য ফুলের পাপড়ি, ফলের বর্ণ, পাতার বর্ণ ভিন্ন ভিন্ন হয়ে থাকে এবং প্রকৃতি এত বৈচিত্র্যময় হয়। এরপরে আসি আমরা শিক্ষার্থী বন্ধুরা মাইটোকন্ড্রিয়া, কোষের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান মাইটোকন্ড্রিয়া। এখন আমরা এই মাইটোকন্ড্রিয়া নিয়ে কথা বলতে চাই। মাইটোকন্ড্রিয়াকে কোষের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা উপাদান। সাধারণত উদ্ভিদ এবং প্রাণী উভয় ধরনের কোষেই মাইটোকন্ড্রিয়া দেখতে পাওয়া যায়, কারণ এই মাইটোকন্ড্রিয়াতেই উদ্ভিদ বা প্রাণী বা জীব বলবো তার খাদ্যের যে জারণ ক্রিয়াটা ঘটে থাকে, যেখান থেকে শক্তি উৎপন্ন হয়, বিপাকীয় কাজের যে শক্তি উৎপন্ন হয় সেটাই মাইটোকন্ড্রিয়ায়
তৈরি হয়ে থাকে। সেই জন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিধর বা পাওয়ার হাউস বলা হয়। শিক্ষার্থী উদ্ভাবনের প্রশ্ন হয় কোন অঙ্গাণুটিকে কোষের পাওয়ার হাউস বলা হয়? উত্তর হবে মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয়, কারণ এখানে জীবের বিপাকীয় সকল শক্তি এখানে উৎপন্ন হয়। আমরা মাইটোকন্ড্রিয়ার একটা গঠন দেখে নিই প্লিজ। আমরা মাইটোকন্ড্রিয়ার গঠনটা একটু দেখে নিই শিক্ষার্থী বন্ধুরা। মাইটোকন্ড্রিয়া 2 স্তর বিশিষ্ট পর্দা। এর বাইরের স্তরটা থাকে মসৃণ, এর ভেতরের স্তরটা খাস কেটে আঙ্গুলের মতো এরকম অভিক্ষেপ সৃষ্টি করে, আর এই অভিক্ষেপগুলোকে বলা হয় ক্রিস্টি। এই ক্রিস্টির গায়ে কিছু ছোট ছোট দানাদার অংশ আছে, সেগুলোকে বলা হয় সবৃন্তক বৃত্তাকার বস্তু। আর এছাড়া এর ভিতরে কিছু অর্ধতরল পদার্থ থাকে, সেই অর্ধতরল পদার্থটাকে বলা হয় ম্যাট্রিক্স। তাহলে একটি মাইটোকন্ড্রিয়ার গঠনটা তোমরা একটু দেখে নাও ভালো করে শিক্ষার্থী বন্ধুরা। মাইটোকন্ড্রিয়ার গঠনটা তোমরা একটু ভালো করে দেখে নাও, কারণ এই চিত্রটা তোমাদের জানা থাকতে হবে। যদি মাইটোকন্ড্রিয়ার কোনো প্রশ্ন আসে যে কোনটিকে কোষের শক্তিধর বা পাওয়ার হাউস বলা হয়, তাহলে এর সাথে তোমরা যদি চিত্রটা এঁকে দাও তাহলে পূর্ণ নাম্বার পাবে, এবং শিক্ষক যিনি খাতা দেখবেন তার মনোযোগ তোমার প্রতি অনেক বেড়ে যাবে, এবং খাতার নাম্বার তুমি বেশি পাবে বলে আমরা বিশ্বাস করি। সাধারণত আমরা চাই, শিক্ষকরা চাই একটা খাতা আলাদা হোক। যদি শিক্ষার্থীর খাতাটা আলাদাভাবে উপস্থাপন করতে সক্ষম হয়, তাহলে আমরা তার নাম্বারটাও ঠিক আলাদাভাবে দেওয়ার চেষ্টা করি। সেই জন্য তোমাদেরকে বলবো যে বিশেষ করে বায়োলজি অংশে, তোমাদের জীববিজ্ঞান অংশে, তোমাদের বিজ্ঞানের জীববিজ্ঞান অংশে যে প্রশ্নের উত্তর করবে, সেই প্রশ্ন যদি চিত্রভিত্তিক থাকে বা চিত্র রিলেটেড থাকে, সেক্ষেত্রে তোমরা চিত্র দেওয়ার অবশ্যই চেষ্টা করবে। তাহলে মাইটোকন্ড্রিয়ার আমরা দেখলাম কি, মাইটোকন্ড্রিয়া 2 স্তর বিশিষ্ট। এর বাইরের স্তরটা থেকে মসৃণ এবং ভেতরের স্তরটা থাকে আঙ্গুলের মতো খাস কাটা। এই খাস কাটা অংশগুলোকে বলা হয় কি ক্রিস্টি। ক্রিস্টির গায়ে থাকে কিছু ছোট দানাদার বস্তু, এদেরকে বলা হয় সবৃন্তক বৃত্তাকার বস্তু। এছাড়া মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরে কিছু তরল পদার্থ থাকে, অর্ধতরল জেলির মতো পদার্থ থাকে। সেই অর্ধতরল জেলির মতো পদার্থটিকে বলা হয় ম্যাট্রিক্স। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা কোষের দুটো, একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট আর একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। আমি তোমাদেরকে অনুরোধ করব যে তোমরা ওই 2টা চিত্র ভালো করে তোমরা এঁকে রাখবে, কারণ এই চিত্রগুলো আঁকা এবং এগুলা বারবার প্র্যাকটিস করার মাধ্যমেই তোমরা চিত্রগুলো সুন্দর করে পরীক্ষার খাতায় উপস্থাপন করতে সক্ষম হবে। এরপরে আসছি আমরা শিক্ষার্থী বন্ধুরা গলগি বডি। আমরা এরপরে গলগি বডি নিয়ে এক কথা বলতে চাই তোমাদের সাথে। গলগি বডি কি? দেখো, কোষের পর্দা ঘেরা কিছু গোলাকার বা সূত্রাকার অঙ্গাণু, যা নিউক্লিয়াসের খুব কাছাকাছি দেখতে পাওয়া যায়, সেই অঙ্গাণুগুলোকে বলা হচ্ছে কি গলগি বডি। এই গলগি বডি সাধারণত উৎসেচক এবং হরমোন নিঃসরণ করে থাকে। তোমাদের এই দুটো বিষয়, উৎসেচক এবং হরমোন, এই দুটাই তোমাদের কাছে নতুন শব্দ। উৎসেচক কি? উৎসেচক হলো এক প্রকার জৈব অনুঘটক। উৎসেচক হচ্ছে এক প্রকার জৈব অনুঘটক, যা প্রোটিন জাতীয় পদার্থ দ্বারা তৈরি। আরেকটা শব্দ নতুন তোমাদের কাছে আমার মনে হলো হরমোন। হরমোন কি? হরমোন এক ধরনের জৈব রাসায়নিক তরল পদার্থ, যা শরীরের নির্দিষ্ট কোষ বা গ্রন্থি থেকে নিঃসৃত হয়। এই হরমোন আমাদের শরীরের বিভিন্ন কাজে, আমাদের শারীরবৃত্তীয় পরিবর্তনে, এটা রক্তের সাথে মিশ্রিত হয়ে দেহে বাহিত হয় এবং দেহের বিভিন্ন ধরনের উদ্দীপনার সৃষ্টি করে থাকে।
এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা, সেটা হচ্ছে সেন্ট্রিওল। সেন্ট্রিওল কি? প্রাণীকোষের নিউক্লিয়াসের কাছে দুটি ফাঁপা অঙ্গাণু দেখতে পাওয়া যায়। নিউক্লিয়াসের কাছে দুটি ফাঁপা অঙ্গাণু দেখতে পাওয়া যায়। এই ফাঁপা অঙ্গাণুকেই বলা হয় সেন্ট্রিওল। এই সেন্ট্রিওল উদ্ভিদ কোষে সেন্ট্রিওল থাকে না। উদ্ভিদ কোষে কোনো সেন্ট্রিওল থাকে না, সাধারণত প্রাণী কোষে সেন্ট্রিওল দেখা যায়। প্রাণীকোষ বিভাজনের সময় এই সেন্ট্রিওল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রাণীকোষ বিভাজনের সময় যখন অ্যাস্টার গঠন করে তখন এই সেন্ট্রিওল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাহলে আমরা শিক্ষার্থী বন্ধুরা প্রোটোপ্লাজমের বলছিলাম দুটো অংশ, একটা হচ্ছে সাইটোপ্লাজম আর একটা হচ্ছে নিউক্লিয়াস। একটা হচ্ছে সাইটোপ্লাজম আর একটা হচ্ছে নিউক্লিয়াস। সাইটোপ্লাজমের উপাদান রয়েছে 7টি। কি কি? প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম, লাইসোজোম এবং সেন্ট্রিওল। আমরা প্লাস্টিড সম্পর্কে বলছিলাম। প্লাস্টিড প্রধানত দুই ধরনের, লিউকোপ্লাস্ট এবং ক্রোমোপ্লাস্ট। লিউকোপ্লাস্টকে আবার ভাগ করা যায় দুই ভাগে, ক্লোরোপ্লাস্ট এবং ক্রোমোপ্লাস্ট। এরপরে বলছিলাম মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস। এই কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস অর্থাৎ কোষের যাবতীয় শক্তি এখানে উৎপন্ন হয় বলেই, বিপাকীয় সকল শক্তি এখানে উৎপন্ন হয় বলে এটাকে কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস বলা হয়। এরপরে আসি আমরা কোষের আরেকটু প্রোটোপ্লাজমের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান নিউক্লিয়াসকে নিয়ে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা নিউক্লিয়াস আমরা একটু দেখে নিই। নিউক্লিয়াসের নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের সাধারণত 4টি অংশ রয়েছে। নিউক্লিয়াসের 4টি অংশ রয়েছে, যথা এক নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন, 2 নিউক্লিওলাস, নিউক্লিওলাস, 3 নিউক্লিয়ার জালিকা, নিউক্লিয়ার জালিকা, 4 নিউক্লিওপ্লাজম, নিউক্লিওপ্লাজম। আমরা একটু দেখে নিই একটা নিউক্লিয়াসের বিভিন্ন অংশগুলো। দেখো, প্রথমেই নিউক্লিয়াসের বাইরের যে আবরণটা, নিউক্লিয়াসের বাইরের যে আবরণ, সেই আবরণটাকেই বলা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। অর্থাৎ নিউক্লিয়াসটা যে পর্দা দ্বারা আবৃত থাকে সেই পর্দাটাকেই বলা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। এই নিউক্লিয়ার মেমব্রেনে নিউক্লিয়াসটাকে একটা নির্দিষ্ট আকার বা কাঠামো দিয়েছে এবং নিউক্লিয়াসের অন্যান্য উপাদানগুলোকে ধারণ করে থাকে। এরপরে আসছি আমরা নিউক্লিওলাস। নিউক্লিয়াসের অভ্যন্তরে সবচেয়ে যে গাঢ় বস্তুটি দেখতে পাওয়া যায়, সবচেয়ে গাঢ় গোলাকার যে বস্তুটি দেখতে পাওয়া যায় সেটিকে বলা হচ্ছে নিউক্লিওলাস। নিউক্লিয় জালিকা। নিউক্লিয়াসের অভ্যন্তরে দেখো সুতার মতো অনেকগুলো জালিকার মতো অংশ আছে, সুতার মতো অংশ রয়েছে। এই সুতার মতো যে অংশগুলো রয়েছে সেইগুলোকে বলা হচ্ছে নিউক্লিয়ার জালিকা। এরপরে নিউক্লিওপ্লাজম। নিউক্লিয়াসের মধ্যে যে অর্ধতরল স্বচ্ছ পদার্থটি দেখতে পাওয়া যায় সেই পদার্থটাকে বলা হচ্ছিল নিউক্লিওপ্লাজম। আমরা নিউক্লিয়াসের গঠন জানলাম,
এখন এই নিউক্লিয়াস কি কাজটা কি, নিউক্লিয়াসের কাজ কি? কোষের যাবতীয় কার্যাবলী, কোষের সকল কার্যাবলী এই নিউক্লিয়াস নিয়ন্ত্রণ করে থাকে। সেই জন্যই নিউক্লিয়াসকে বলা হয় কোষের প্রাণ কেন্দ্র। প্রশ্ন হয় সৃজনশীল অনুধাবনের একটা প্রশ্ন হয়, কোনটিকে কোষের প্রাণ কেন্দ্র বলা হয় এবং কেন? নিউক্লিয়াসকে কোষের প্রাণ কেন্দ্র বলা হয় কারণ এই নিউক্লিয়াসই কোষের যাবতীয় কার্যাবলী নিয়ন্ত্রণ করে থাকে, তাই নিউক্লিয়াসকে কোষের প্রাণ কেন্দ্র বলা হয়। আমরা আজকে তোমাদেরকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম তার উপর আমরা একটু রিভিশন দিয়ে দিই। আমরা প্রথম থেকে আবার একটু রিভাইজ করি যে আমরা কি আলোচনা করলাম আজকে। এক, উদ্ভিদ কোষ। প্রথম, কোষ। কোষ কাকে বলে? এখন আমার কোষ কাকে বলে? জীবদের গঠন এবং কার্যকরী একককে কোষ বলা হয়। কোষ জীবের যেহেতু দু ধরনের কোষ, সেজন্য দু ধরনের, যথা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ। আজকে আমাদের আলোচ্য বিষয় উদ্ভিদ কোষ। উদ্ভিদ কোষের প্রধানত কয়টি অংশ? দুটি অংশ, কোষ প্রাচীর এবং প্রোটোপ্লাজম। কোষ প্রাচীর কি? কোষের চারদিকের যে আবরণটা রয়েছে সেই আবরণটা কি বলা হচ্ছে? কোষ প্রাচীর, যা কোষের কাঠামো দিয়ে থাকে, কোষকে কোষের দৃঢ়তা প্রদান করে থাকে, কোষের আকার এবং আকৃতি নিয়ন্ত্রণ করে থাকে। প্রোটোপ্লাজম, কোষ প্রাচীরের অভ্যন্তরে যে স্বচ্ছ জলের মতো পদার্থ দেখতে পাওয়া যায় তাকেই বলা হচ্ছিল প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজম আবার দুইটা ভাগে বিভক্ত, যথা নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম। নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম। আমরা এক নজরে কোষের বিভিন্ন অংশগুলো একটু দেখি। দেখো, উদ্ভিদ কোষ, কোষ প্রাচীর, প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমের দুটো অংশ, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। সাইটোপ্লাজমের আবার উদ্ভিদের পাঁচটা অংশ রয়েছে, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেন্ট্রিওল। নিউক্লিয়াস, নিউক্লিয়াসে রয়েছে চারটি অংশ, যথা নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, নিউক্লিয়ার জালিকা এবং নিউক্লিওপ্লাজম। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা যে আজকের এই শ্রেণী কার্যক্রম তোমাদের ভালো লাগবে এবং তোমরা উপকৃত হবে বলে আমি আশা করি। তোমাদের জন্য আজকে বাড়ির কাজ কিছু দিয়ে দিচ্ছি আমি, তোমরা বাড়ির কাজটা একটু লিখে নাও। শিক্ষার্থী বন্ধুরা তোমরা বাড়ির কাজটা একটু লিখে নাও। উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের চিত্র আঁকো। 2, প্লাস্টিড ও মাইটোকন্ড্রিয়ার চিত্র আঁকো। 3, নিউক্লিয়াসের চিত্র আঁকো। 4, উদ্ভিদ ও প্রাণী কোষের চিত্র এঁকে এদের মধ্যকার পার্থক্য দেখাও। এই চারটি প্রশ্ন আশা করি তোমরা সুন্দরভাবে করে রাখবে এবং তোমাদের জন্য আরেকটি সৃজনশীল প্রশ্ন আমি দিয়েছি। সৃজনশীল প্রশ্নটা একটু দেখো তোমরা ভালো করে। রোহানা এবং সুহানা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। তারা বিজ্ঞান ক্লাসে অণুবীক্ষণ যন্ত্রের নিচে দুটি কোষ পর্যবেক্ষণ করল। তাদের পর্যবেক্ষণে দুই ধরনের বৈশিষ্ট্য তারা লক্ষ্য করল। এ বিষয়ে তাদের শ্রেণী শিক্ষক তাদেরকে বুঝিয়ে দেন। এটা হলো উদ্দীপক। প্রশ্ন, কোষ কাকে বলে? আমরা জানি জীবদের গঠন ও কার্যকরী একককে কোষ বলা হয়।
দ্বিতীয় প্রশ্ন, কোষের কোন অঙ্গাণুকে কোষের শক্তিগড় বলা হয় এবং কেন? আমি তোমাদেরকে এর আগে আলোচনা করেছিলাম মাইটোকন্ড্রিয়া যখন বলছিলাম যে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিগড় বা পাওয়ার হাউস বলা হয়, কারণ কোষের সকল জৈবনিক শক্তি এই মাইটোকন্ড্রিয়ায় তৈরি হয়, সেই জন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিগড় বা পাওয়ার হাউস বলা হয়। গ নাম্বার প্রশ্ন, প্রয়োগের প্রশ্ন, রোহানা ও সুহানার দেখা কোষ দুটির মধ্যে কি ধরনের পার্থক্য তোমরা দেখতে পেয়েছিলে তা তুলে ধরো। দেখো পার্শ্বে একটা চিত্র আছে, তোমরা একটু দেখে নাও প্লিজ শিক্ষার্থী বন্ধুরা। পার্শ্বে দুটা চিত্র দেওয়া আছে পাশাপাশি, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ। তোমাদেরকে বলছিলাম যে উদ্ভিদ কোষে কোষ প্রাচীর আছে, প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর নেই। দেখো চিত্র দুটিতেও উদ্ভিদ কোষের চিত্রে দেখো কোষ প্রাচীর দেওয়া আছে, প্রাণী কোষের কোনো কোষ প্রাচীর নেই। তারপরে গুরুত্বপূর্ণ পার্থক্য হলো প্লাস্টিড। উদ্ভিদ কোষে প্লাস্টিড আছে, প্রাণী কোষে কোনো প্লাস্টিড নেই। তৃতীয় গুরুত্বপূর্ণ পার্থক্য হলো উদ্ভিদ কোষে কোষ গহ্বর আকারে বেশ বড়, আর প্রাণী কোষে কোষ গহ্বর ছোট এবং থাকলেও খুবই ছোট। 4 নম্বর পার্থক্য, উদ্ভিদ কোষের কোষ গহ্বর বড় হওয়ায় নিউক্লিয়াস এক পাশে অবস্থান করে, আর প্রাণী কোষে নিউক্লিয়াস মাঝখানে অবস্থান করে। এরপরে পার্থক্য, উদ্ভিদ কোষের লাইসোজোম নেই, প্রাণী কোষে লাইসোজোম আছে। তারপরে উদ্ভিদ কোষে সেন্ট্রিওল থাকে না, প্রাণী কোষে সেন্ট্রিওল থাকে। এই 5টা বা 6টা পার্থক্য যদি তোমরা লিখতে পারো তাহলে আশা করি তোমরা চমৎকার হবে এই উত্তর। এবং যদি তোমরা কোষের এই পার্থক্যগুলো চিত্র এঁকে দিতে পারো আরো অসাধারণ হবে তোমাদের প্রশ্নের উত্তর। উচ্চতর চিন্তন দক্ষতার প্রশ্ন, উদ্ভিদ কোষের কোন অঙ্গাণুটি না থাকলে জীবজগতের অস্তিত্ব বিলীন হয়ে যেত? তোমার উত্তরের পক্ষে সপক্ষে যুক্তি তুলে ধরো। উদ্ভিদ কোষের কোন অঙ্গাণুটি না থাকলে জীবজগতের অস্তিত্ব বিলীন হয়ে যেত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি তুলে ধরো। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে যখন আমি প্লাস্টিক নিয়ে কথা বলছিলাম তখন তোমাদেরকে বলছিলাম যে ধরনের একটা প্রশ্ন হতে পারে উচ্চতর চিন্তন দক্ষতার, উদ্ভিদ কোষের প্লাস্টিডের যদি না থাকতো তাহলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া হতো না। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া যদি না হতো তাহলে জীব খাদ্য তৈরি করতে পারতো না। জীব খাদ্য তৈরি করতে না পারলে জীবজগতের অস্তিত্ব বিলীন হতো। তাই এই বিষয়গুলো যদি তুমি ধারাবাহিকভাবে প্লাস্টিকের চিত্রটা এঁকে বলতে পারো, লিখতে পারো, তাহলে পূর্ণ নাম্বার পাবে বলে আমি বিশ্বাস করি। তোমাদেরকে আজকে এ পর্যন্তই। আগামী মঙ্গলবার আবার তোমাদের সাথে আমার দেখা হবে কোষের এই চ্যাপ্টারের দ্বিতীয় অংশটুকু নিয়ে। 6 থেকে 7 এবং 8 থেকে 10, অর্থাৎ 6 থেকে 10 উদ্ভিদ টিস্যু এবং প্রাণী টিস্যু নিয়ে আমরা আগামী মঙ্গলবার দিন বিকেল 4টায় আবারও তোমাদের সাথে আমার দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত তোমরা ভালো থাকো এবং আমাদের ক্লাস ময়মনসিংহ অনলাইন স্কুলের ক্লাসগুলো তোমরা নিয়মিত করো। প্রতিদিন বিকেল 4টায় আমরা 7ম শ্রেণীর ক্লাস নিয়ে হাজির হব। তোমরা আমাদের এই ক্লাসগুলো করবে, আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমাদের এই ছুটির সময়টা, বাসায় থাকার সময়টা তোমাদের কিছুটা হলেও উপকৃত হবে বলে আমি বিশ্বাস করি। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি, তোমরা আমার মোবাইল নাম্বারটা লিখে নিতে পারো 01720682500। যদি কারো প্রয়োজন মনে করো, তোমাদের কোনো সমস্যা, তোমাদের যে কোনো জিজ্ঞাসা, তোমাদের বিজ্ঞান বিষয়ে
আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা সবাই ভালো থাকবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি আজকের বিজ্ঞান বিষয়ের 7ম শ্রেণীর 2য় অধ্যায়ের ক্লাস। আসসালামু আলাইকুম।